নমস্কার। কলকাতা নিয়ে আমি অতনু রয়েছে আপনার সঙ্গে এবং কলকাতায় সিংহাসনের মহাসংগ্রামের খবর তো থাকবেই। তার কারণ সিংহাসনের মহাসংগ্রাম যেমন শুরু হয়ে গিয়েছে, তেমনি সিংহাসনের মহাসংগ্রামে কতটা যে তৎপর বিভিন্ন রাজনৈতিক দলগুলো তারই আরও একটা প্রমাণ আজকের এই নির্বাচন কমিশনের অফিসে ঠিক যা হলো। নির্বাচন কমিশন সার্টিফিকেট দিয়েছে যে ভোট হয়েছে শান্তিপূর্ণভাবে, অবাধে কোচবিহার এবং আলিপুরদুয়ারে, কিন্তু তারপরেও বিজেপির দাবি ভোট সুষ্ঠু এবং অবাধভাবে হয়নি। বিজেপি নেতা মুকুল রায় আজ কমিশনের অফিসে কি করলেন, কি হলো একবার শুনুন। এটা আপনাকে করে দিতে হবে, নাহলে আপনি ফ্রি অ্যান্ড ফেয়ার কত উনি পুরো কথা হচ্ছে আগামী দ্বিতীয় কথা আপনাকে খুব ক্যাটাগরিক্যালি বলে যায় যে সেকেন্ড ফেজে যদি আপনার অ্যাডিকুয়েট ফোর্স না থাকে, ইট ইজ আওয়ার ডিমান্ড ইন রাইটিং, তাহলে লোকসভা নির্বাচনকে ডিফার্ড করুন। স্যার ইমিডিয়েটলি আমরা কমিশনকে জানিয়ে দিচ্ছি একদম, যদি আপনার অ্যাডিকুয়েট ফোর্স না থাকে ডেফিনেট। এবং আপনাদের কথা আবার বলছি, কোন স্টেট পুলিশকে রেখে কোন জায়গায় কোনো ভোট করা যাবে না, যা 2009 হয়নি, 2014 হয়নি, তা 2016 হয়নি। অর্থাৎ স্টেট পুলিশকে রেখে কোনো ভোট করা যাবে না, এটা খুব ক্যাটাগরিক্যালি আপনাদের বললাম। আপনার সামনে তিনটে বিষয় রইল। এক হচ্ছে কুচবিহার আর ওখানকার যে রিপোর্ট আছে সেই ব্যাপারে তাদেরকে আপনি ইনস্ট্রাকশন দিতে পারেন, আপনার রাইট আছে যে স্ক্রুটিনি হবে তার প্রসেসটা যেন কোনো টাইম বার না করে সমস্ত বিষয় দেখে আপনারা স্ক্রুটিনি, আপনি তো অন্যায় বলছেন না, সমস্ত ওয়েবকাস্টিং মিডিয়া রিপোর্ট দেখে যেন স্ক্রুটিনি হয়। এটা না, এটা আমিও বলছি, বলেছেন আপনি বলছেন, আপনি অফিসিয়াল আপনি আমাদের কথা বলতে শুনলেন যে কমিশনার অফ পুলিশ আসানসোল নিয়ে বললাম, আপনার কাছে কোনো রেকর্ড থাকবে? 5 মিনিট বাদে আমি চলে যাই। কি আছে আপনার সামনে? আপনার কোনো সেক্রেটারি বসে এসে কালকে রাত্রে আমি আপনাকে কোনো সেক্রেটারি এসে বসে যে কি বলছে একটু নোট দেবো? এটা সম্ভব? এটা কমপ্লেন আছে আফতাব সাহেব, এটা আপনার কি সম্ভব? আপনার পক্ষে একা এগুলো কাজ করা? কমপ্লেন এসেছে স্যার, আমি সকালে আপনি তো বর্মন সাহেবকে রেখে দিয়েছেন ঢালের মতন, যে ওনার সাথে এদের রিলেশন ভালো, অর্থাৎ উনি বসে থাকলে এরা কি বলবে না। স্যার আমি কমপ্লেন দেখেছি স্যার, ওইটা বাবুল সুপ্রিয় লিখে কমপ্লেন পাঠিয়েছেন, কমিশন আমাকে দিয়েছে ইনকোয়ারি করার জন্য। পুরো যে কথাটা আপনি বলছেন ওনার প্যাডে লেখা আছে দ্যাট দিস পারসন ইজ দিস। আমি জানি, এটা নেই যে আমি জানি না, এটা সকালে মেলে এসেছে, আপনি যে দিলেন স্যার। কালকে আমি গড়বেতার ঘটনা জানেন? নিজে বললাম, জানেন না? এসপি ওয়েস্ট মেদিনীপুরকে আমি ফোন করে বললাম, আমি এই যে জলপাইগুড়ির এসপি হচ্ছে অমিতাভ মাইতি, 3 বছর হতে 2 মাস বাকি, তারাও তাই ভোট হয়েছে। পঞ্চায়েত নির্বাচনে কি হয়েছে জানেন? হ্যাঁ, ওটা সিওর কাছে আপনারা বলছেন, সিওসটা কমিশনকে অ্যাডভাইস করতে পারবেন না, মানে এই যে সঞ্জয় বসু মানুষকে বলছে, এটা মানুষের কনফিডেন্স লেভেলটা কমে ওটা বললাম তো, আমাকে একটু লিখে দেওয়ার টাইম দিন। তুহিন দাস চন্দ্র প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি নির্বাচন কমিশন থেকে রয়েছেন এবং তুহিনের কাছ থেকে একবার জেনে নিতে চাইবো, তুহিন, যে ছবি আমরা দেখলাম, যেভাবে একটা চাপ সৃষ্টি করা বা যেভাবে দাবি দাবা নিয়ে মুকুল রায়, বিজেপি নেতা মুকুল রায় গেলেন এবং তারপর ঠিক কি হলো, আদৌ কি ছিঁড়ে ভিজলো? দেখো, 1:30টার সময় বিজেপির একটি নেতা কর্মীদের দল তারা একেবারে সিইও দপ্তরের সামনে আসেন এবং তারা কিন্তু বিক্ষোভ শুরু করেন। তার মধ্যে জয়প্রকাশ মজুমদার, শিশির বাজরিয়ার মতন কিন্তু নেতারাও সেখানে উপস্থিত ছিলেন। একেবারে রাস্তার ওপর বসে পড়ে, সিইও দপ্তরের মূল গেটের সামনে রাস্তার ওপরে বসে পড়ে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। দীর্ঘক্ষণ ধরে চলে সেই বিক্ষোভ অবস্থান। তারপর মুকুল্লা এসে পৌঁছন এবং মুকুল্লা এসে সরাসরি কয়েকজন নেতাকে নিয়ে সিইওর ঘরে ঢুকে যান এবং সিইওর ঘরে ঢুকে গিয়ে তার যে প্রথম যেটা বক্তব্য, যে 297টা বুথে পুনর্নির্বাচন করতে হবে, পুনর্নির্বাচন না করলে কোনোভাবেই তারা এই আন্দোলন থেকে সরে যাবেন না, এই প্রতিশ্রুতি দিতে হবে। একেবারে সিইও আরিজ আফতাব এবং ঘরে ছিলেন সেই সময় অ্যাডিশনাল সিইও শৈবাল বর্মন, এই দুজনকে উদ্দেশ্য করে মুকুল রায় বলেন যে আমাদের প্রতিশ্রুতি দিতে হবে, তা না হলে কিন্তু আমরা এখান থেকে যাব না।
বিক্ষোভ অবস্থান বাইরে চলবে। তখন শৈবাল বর্মন বলেন যে আমাদের একটু সময় দিন, আমরা দেখছি। এই কথা বলা মাত্রই মুকুল রায় এবং বিজেপির প্রতিনিধি দলে যারা ছিলেন তারা কিন্তু রেগে যান এবং উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয় দুতরফে। এবং তারপর একেবারে চেয়ার ছেড়ে সরাসরি মেঝেতে মাটিতে বসে পড়েন মুকুল রায় সহ বিজেপির প্রতিনিধি দলে যারা ছিলেন সবাই, এবং তারা বলেন যতক্ষণ না প্রতিশ্রুতি দেবেন যে পুনর্নির্বাচন হচ্ছে ততক্ষণ পর্যন্ত এখান থেকে যাওয়া যাবে না। আজ যে পদক্ষেপ বিজেপি কর্মী সমর্থকদের যে পদক্ষেপ নির্বাচন কমিশনের দপ্তরে, সেক্ষেত্রে কমিশনের উপর কি প্রভাব, অর্থাৎ কমিশন কি কোনো পদক্ষেপ করছে বা কমিশন কি কোনো রকম কোনো সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছে সে বিষয়? দেখো, প্রথম কথা হচ্ছে আগামীকাল আবার 24 ঘন্টার মধ্যে আগামীকাল আবার মুকুল রায়লা আসবেন, বিজেপি প্রতিনিধি দল আবার আসবে। একেবারে হুঙ্কার দিয়ে গেছে মুকুল রায়রা, হুঙ্কার দিয়ে গেছেন যে 24 ঘন্টা সময় দিলাম, তার মধ্যে পুরো ব্যবস্থা করতে হবে, তাদের দাবি মানতে হবে, প্রতিশ্রুতি দিতে হবে, তা না হলে আগামীকাল তারা আসবেন, আবার বিক্ষোভ দেখাবেন। এই হুঙ্কার সিইও দপ্তরে দিয়ে গেছে। 1:30 থেকে যে বিক্ষোভ কর্মসূচি, তারপর সিইওর ঘরে বসে মাটিতে বসে যেভাবে অবস্থান দেখিয়েছেন মুকুল রায় সহ বিজেপি প্রতিনিধি দল, এই পুরো বিষয়টা কমিশনের নজরে এসেছে। কমিশন পুরো বিষয়টা নজরে রাখছে এবং এটা কিন্তু সিইও দপ্তর দিল্লিতে ইসিআই কে এই পুরো ঘটনা, যা আজকের ঘটনা ঘটেছে, একেবারে টাইম ধরে ধরে দিল্লির ইসিআই কে রিপোর্ট পাঠাচ্ছে সিইও দপ্তর। অর্থাৎ আজকের এই ঘটনা এবং এর প্রেক্ষিতে দিল্লিতে রিপোর্ট পাঠাচ্ছে দপ্তর। ধন্যবাদ তুহিন। এবং তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে আজকের এই ঘটনার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন মুকুল রায়, একবার দেখে নেওয়া যাক। চিফ ইলেকট্রাল অফিসে আরেকটা সমস্যা হচ্ছে, চিফ ইলেকট্রাল অফিসে যিনি প্রিন্ট মিডিয়া প্রেস করেন তিনি এমনভাবে প্রেস করছেন যেন কোনো জায়গায় সেন্ট্রাল ফোর্স যাচ্ছে না, রাজ্য পুলিশ ভোট করবে। মানুষের কনফিডেন্স লেভেলটাকে নামিয়ে দেওয়ার একটা প্রবণতা রয়েছে এই আমাদের চিফ ইলেকট্রাল অফিসারের কাছে। যেভাবে দাবি দেওয়া নিয়ে আজ বিজেপি কর্মী সমর্থকরা তারা আজ কমিশনের অফিসে গিয়েছিলেন, সে বিষয়ে তৃণমূলের তরফে কি ভাবনা চিন্তা, কিভাবে দেখছেন তৃণমূল নেতা কর্মীরা? তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে আমরা কথা বলেছিলাম। ধরে অনেক কিছুই চাচ্ছে এবং চাওয়ার সঙ্গে সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে পাচ্ছে বলে তাদের চাওয়াটা বড়। কচু কাটতে কাটতে এখন মানুষ কাটবার চেষ্টা করছে। অদ্ভুত ধরনের রাজনৈতিক দল, সার্কাসে নাম লেখাতে পারে। কোচবিহারের 297টি বুথে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে বিজেপি, বেশ কয়েকটি বুথে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে বামেরাও। 297টি না হলেও কয়েকটি বুথে পুনর্নির্বাচন হতে পারে সেরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছে। প্রথম দফার ভোটের পর কোচবিহার জেলা শাসকের দপ্তরে ধর্নায় বসেছিল বিজেপি এবং বিজেপি সিপিএম যে দাবি করছে সেই দাবি পুলিশের অভিযোগ খতিয়ে দেখছে নির্বাচন কমিশন। কোচবিহার পলিটেকনিক কলেজে ম্যারাথন বৈঠকে জেলা শাসক, রিটার্নিং অফিসার, অবজারভার, পুলিশ সুপার এবং এই বৈঠকের পর রিপোর্ট নির্বাচন কমিশনে জমা দেওয়া হবে। সেই রিপোর্টের ভিত্তিতেই সিদ্ধান্ত নেবে কমিশন। সেক্ষেত্রে বেশ কয়েকটি বুথে আবার ভোটের সম্ভাবনা দেখা দিচ্ছে। ওই ঘটনা উপর একটা কেস স্টার্ট হয়ে গেছে। ওকে, একটা এফআইআর হয়েছে কুচবিহার কোতওয়ালিতে। কোন সেকশন কিছু বলবেন স্যার? सेक्शन है द ऑब्स्ट्रक्शन ऑफ पुलिस सर्वेंट, पब्लिक सर्वेंट एंड रॉन्गफुल रेस्टेंट और सेक्शन है वो एफआईआर में लिखा हुआ है। আর জেলার সিচুয়েশন কি রয়েছে স্যার? ঠিক আছে, একদম পিসফুল আছে। ভিতর স্ক্রুটনি চলছে और এখন রিটার্নিং অফিসার, অবজারভার, ডিএম ডিসাইড করবে কি কোথায় রিপোল হবে। তারপরে যেখানে রিপোল হবে ওখানে আমরা স্ট্রং অ্যারেঞ্জমেন্ট করব। পঞ্চায়েতের পুলিশের রক্তপাত বন্ধ করে গেছে, কোনো প্রাণহানির ঘটনা নেই, এটা অবশ্যই পুলিশের একটা সাকসেস। হ্যাঁ। সেই জায়গা থেকে কয়েকটা জায়গায় ইভিএম ভাঙচুর মতো ঘটনা, সেটা কি নেক্সট টাইমের জন্য আরেকটু বেটার চিন্তা ভাবনা? কালকে একটাই ঘটনা ঘটেছিল, ওখানে भी এফআইআর হয়েছে, ওখানে রেড भी চলছে और তো কোথায় ঘটনা ঘটেনি, পিসফুলি হয়েছে। ওকে, থ্যাংক ইউ। 297টি বুথে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে বিজেপি। তাদের দাবি না মানা হলে তারা বৃহত্তর আন্দোলনের কথা বলছে। নিশ্চিত প্রামাণিক কোচবিহারের বিজেপি প্রার্থী বড়সড় আন্দোলনের হুমকি দিয়েছেন। বলে এসেছি জেলা শাসক সম্পূর্ণভাবে পক্ষপাত দুষ্ট এবং এখনও একই কথাই বলবো। যেখানে ইভিএম ভাঙচুর হয়ে গেল, যেখানে
আজকে আমাদের মহিলা ভোটার যারা রয়েছে তারা ভোটদান করতে পারছেন না, যেখানে বিভিন্ন বুথে আমরা দেখেছি যে কিভাবে রিগিং করা হয়েছে, ছাপ্পা দেওয়া হয়েছে। কাছে যা হিসেব এসছে তাতে প্রায় 297টা বুথ যেখানে মারাত্মকভাবে রিগিং হয়েছে, মারাত্মকভাবে ছাপ্পা হয়েছে, ভোটারদের ভোট কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি, এরকম আমাদের কাছে 297টা বুথের লিস্ট এসছে এবং আমরা এই 297টা বুথের কিন্তু আমরা রিপোলিং দাবি করছি। এবং এই অভিযোগেরই কটাক্ষ করছেন ফিরহাদ হাকিম। তিনি বলছেন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে ভোট করেও যখন লাভ হয়নি, তাহলে সেক্ষেত্রে বিজেপি সিদ্ধান্ত নিক দরকার হলে ভারতীয় সেনা এবং রাফাল মোতায়েন করে ভোট করা। নাচতে না জানলে উঠান বেকা। নিজেরাই বললো সেন্ট্রাল ফোর্স আনো, তার জন্য এত মস্তানি করলো যে এবার সেন্ট্রাল ফোর্স কেউ কিছু করতে পারবে না, সেন্ট্রাল ফোর্স এসে গেছে, যেন মনে হচ্ছে সেন্ট্রাল ফোর্স ওদের অধীনে। এইবার বলছে ইলেকশনে রিপোল চাই, রিগিং হয়েছে। আমি তো বুঝতে পারছি না এবার কি ওদের ওই ইন্ডিয়ান আর্মি নিয়ে আসতে হবে নাকি রাফেল দিয়ে বুথ গার্ড দিতে হবে, কোনটা করবে ওটা ঠিক করে নিয়ে আগে। কিন্তু এই পুনর্নির্বাচন নিয়ে নির্বাচন কমিশন কি বলছে? ডেপুটি সিইও, নির্বাচন কমিশনের ডেপুটি সিইও সঞ্জয় বসু, তিনি কি বললেন কিছুক্ষণ আগে, একবার শুনে নেব। পুনর্নির্বাচন হবে, কোন বুথে হবে কি হবে না, আমি আগেই বললাম যে ওখানে অবজারভার আছেন, উনি প্রার্থী, তাদের ইলেকশন এজেন্ট থাকেন, সমস্ত প্রার্থী থাকেন, সমস্ত এবং তাদের ইলেকশন এজেন্ট থাকেন এবং অবজারভার আছেন, ওখানে জেলা শাসক আছেন, সমস্ত কিছু খতিয়ে দেখে তারা রেকমেন্ড করবেন। তারপরে সেই রেকমেন্ডেশন এখান থেকে ফরওয়ার্ড হবে, তারপরে কমিশন ডিসিশন দেবে। ভোটের প্রচারেও সেই অস্ত্র মিছিল রামনবমীকেই হাতিয়ার করার চেষ্টা বিজেপির, আর সেই জন্যই বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আগামীকাল রামনবমী উপলক্ষে অস্ত্র মিছিলের কথা বলছেন। পাল্টা সতর্ক থাকতে বলা হচ্ছে নির্বাচন কমিশনকে। তৃণমূলের তরফে নির্বাচন কমিশনের কাছে আবেদন করা হয়েছে, স্বতঃপ্রণোদিত হবে নির্বাচন কমিশন কিছু করুক, এবং নির্বাচন কমিশন জেলা প্রশাসনকে সতর্ক থাকতে বলেছে। এবার ভোটের অস্ত্র রামনবমী। বিজেপির অস্ত্র রামনবমীর সশস্ত্র মিছিল। গত কয়েক বছর ধরেই রামনবমীর মিছিল ঘিরে বারবার উত্তপ্ত হয়েছে রাজ্য রাজনীতি। বিজেপির রাজ্য সভাপতিকেও দেখা গেছে অস্ত্র হাতে রামনবমীর মিছিলে। গেরুয়া শিবিরের এভাবে অস্ত্র হাতে মিছিল রুখতে গিয়ে নানা জায়গায় অশান্তিও হয়। তুঙ্গে ওঠে বিজেপি ও রাজ্য প্রশাসনের সংঘাত। সেই রামনবমীর মিছিলকেই এবার ভোট প্রচারের হাতিয়ার করতে চাইছে বিজেপি। অস্ত্র মিছিলের হুঙ্কার দিয়ে রাজ্য প্রশাসনের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। সমাজের থাকবে, আমরা সেই শোভাযাত্রায় থাকবো, সবাই থাকবে, আমরাও থাকবো। যেখানে অস্ত্র থাকবে, অস্ত্রটা তো দুর্গাপূজা হবে, হাতিয়ার থাকবে না, তাহলে দশপ্রহরণ ধারিণী দুর্গাকে বলবো কি করে? তার পরিণাম ভুগতে হবে রাজ্য প্রশাসনকে। যেমন দুর্গাপূজা বন্ধ করতে গেলে গিয়ে হাইকোর্টে থাপ্পড় খেতে হয়েছে, এখানে নির্বাচনটা সামনে আছে ভেবে যেন করেন, পাবলিকের থাপ্পড় খেলে উঠে দাঁড়াতে পারবেন না। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। বড় বড় কথা তো অনেক দিন ধরেই বলে আসছে, তা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বদান্যতায় রাজনৈতিক সম্মানটা পাচ্ছে। সেই সুযোগ নিয়ে এই যত রকম অসাংবিধানিক, অসংযোজনমূলক কুকথা এবং প্ররোচনা করছে, নির্বাচন কমিশন এই কথা বলার পরও তাকে স্বতঃপ্রণোদিত ভাবে তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নিচ্ছে না, সেইটা আমাদের কাছে বড় প্রশ্ন হচ্ছে। বিজেপি বিরোধীদের দাবি, রামনবমীতে অস্ত্র নিয়ে মিছিল করে গেরুয়া শিবির চায় ভোটের মাঝে মেরুকরণের হাওয়াকে আরো জোরদার করতে। কারণ মালদা, রায়গঞ্জ, বালুরঘাট থেকে শুরু করে দক্ষিণবঙ্গের নদিয়া, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরের মতো জেলাগুলিতে বাড়তি জোর দিয়েছে বিজেপি। এসব জায়গায় তাদের লক্ষ্য ধর্মীয় মেরুকরণের হাওয়া তুলে হিন্দু ভোট ব্যাংককে সুসংহত করা। সেই মতোই রামনবমীকে এবার ভোট প্রচারে অস্ত্র করতে চাইছে বিজেপি। নিউজ 18 বাংলা। প্রচার ছিল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, এবং সেই প্রচারে ঠিক যেভাবে গোর্খা বা ভূমিপুত্র যারা, তাদেরকে সামনের দিকে সামনের সারিতে রাখার চেষ্টা করলেন, উস্কে দিতে চাইলেন, আবেগ বললেন
যে এখানে প্রতীক তৃণমূলের কিন্তু প্রার্থী গোর্খাই। दिल्ली से नेता आ गया, चुनाव में जीत गया, गोरखालैंड में बात किया, बस 5 साल में कोई देखा नहीं मिलता है। तुम्हारा देखा नहीं है, तुम्हारा मिलता नहीं है, तुमको मिलता नहीं है। हम लोग पहाड़ के लिए तुमको नहीं मिलता है, पहाड़ में ना, पहाड़ में ध्यान ना दो। दिल्ली से बड़ा बड़ा बात करते हैं, पहाड़ में आग जलाता है अपन को जीतने के लिए, हमें नहीं चाहते हैं। ভোট প্রচারে সেনা অভিযানের কৃতিত্ব দাবি করছেন রাজনীতিকরা, এই অভিযোগ তুলছেন এবার প্রাক্তন সেনায় যারা কাজ করছেন বা সেনা আধিকারিক যারা রয়েছেন তাদের একাংশ, এবং তারা এই নিয়ে রাষ্ট্রপতি ভবনে তারা চিঠিও দিয়েছেন। প্রাক্তন সেনা সদস্যরা তারা এই চিঠিতে তাদের অবশ্য কয়েকজনের নাম ব্যবহার নিয়ে বেশ কিছু প্রাক্তন সেনা তারা অভিযোগও করেছেন, এবং অন্যদিক থেকে এই রাষ্ট্রপতি ভবনে যে চিঠি দেওয়া হয়েছে সেই রাষ্ট্রপতি ভবনও কিন্তু চিঠির প্রাপ্তি স্বীকার করেন। সেনাকর্মীদের এই যে চিঠি দেওয়া প্রাক্তন সেনাকর্মীদের, সেই চিঠি নিয়ে বিতর্ক চলছে প্রকাশ্যে, কিন্তু তাতেও মোদি দমছেন না। এবং নরেন্দ্র মোদি এ প্রসঙ্গে কি বললেন সেটাই যেমন শুনে নেওয়া যাক, পাশাপাশি শুনে নেওয়া যাক মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে কি বলছেন। पाकिस्तान में आतंकियों के घर में घुसकर मारने के लिए अपने सपूतों को इजाजत देती है। घर में घुसकर मारना चाहिए कि नहीं मारना चाहिए? मारना चाहिए कि नहीं मारना चाहिए? अब भारत ने दुनिया के सामने दुहाई देना बंद कर दिया। हमारा गर्व होता है कि हमारा सेनानी इतना देश के लिए काम किया, लेकिन हम नरेंद्र मोदी का माफी चुनाव का टाइम में सेना को लिए वोट दो, ये बात हम नहीं करेंगे। अरे सेना तो सबसे ऊंचा है, वो आसमान का तारा है, उसको नाम पे बदनाम नाम करो, उसको नाम पे बदनाम ना करो। मैं तो देखा बहुत सारे आर्मी का जो चीफ भी था, वो लोगों ने भी अपील किया है कि ऐसा जो हो रहा है सेना को लेके, सेना को नाम पर, एक ठीक नहीं है, हम लोग इसको कंडेम करता है। কদিন ধরেই অনুব্রত মণ্ডলের নকুলদানা নিয়ে মন্তব্য বিতর্ক বাড়িয়েছিল। এবার অনুব্রত মণ্ডল নিজেই জানালেন যে তিনি আমেরিকা থেকে চিঠি পেয়েছেন, তাকে জানানো হয়েছে নকুলদানা শরীরের পক্ষে ক্ষতিকারক। সেই সতর্ক বার্তা নিয়ে আমেরিকা থেকে যে চিঠি, ভোট মিটলে তার জবাব দেবেন বলেও জানালেন অনুব্রত। কেউ ওরা ঝামালি করে, তুই মার খাবে, তুই মারতে পারবে না, এই নির্দেশ দিলাম। চিঠি পাঠিয়েছে, চিঠিতে দেখলাম নকুলদানার সম্বন্ধে লিখেছে, তারাও নকুলদানাকে ভালোবাসে, নকুলদানাকে ভালোবাসে বলে নকুলদানার সম্বন্ধে জানতে চেয়েছে। উনি বলতে চাইছেন যে নকুলদানা মানে তো সুগার, হেভি সুগার আছে। তবে সবাই কি খাওয়াচ্ছেন? মনে হয় সবাই।